আম আজকে এই ক্যারিয়ার নেভিগেশনের ওকে। আজকে এই ক্যারিয়ার নেভিগেশনের এই প্রোগ্রামের যেটা নাকি হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন HNO এটাকে পুরোপুরি সাজায় এবং পুরোপুরি করে প্রচার করে। তো যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এটা বেশিক্ষণ চলবে না, 40-45 মিনিট চলবে এবং এর মধ্যে আপনাদের প্রশ্ন থাকলে পরে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আমরা সেইখান থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমার নাম আবু জামিল ফাইসাল, আমি HNOর চেয়ারম্যান এবং আমি HNOর সঙ্গে অনেক অনেক কাজ করি, ডেভেলপমেন্টাল কাজ করি, প্রাইভেট সেক্টরে কাজ করি, রিসার্চের কাজ করি, ছাত্র পড়াই। আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটি আর একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র পড়াই, পাবলিক হেলথে এবং পপুলেশন সায়েন্সে। তো আজকে আমাদের ক্যারিয়ার নেভিগেটর এই আলোচনা একটা আলোচনার মতন, এই আলোচনায় যে যোগ দিচ্ছেন তার নাম হলো রুবানা হাসান। সে তার নিজের পরিচয়টা এখনই বলবে, আমি আর 1 মিনিট কথা বলে তারপরে রুবানার কাছে চলে যাব। আমাদের এই ক্যারিয়ার নেভিগেটরের উদ্দেশ্য হলো যে আমাদের কাছে অনেক তরুণরা আসেন, ছেলে মেয়ে উভয়ই আসেন, তাদের পিতামাতারাও আসেন যে আমার ছেলে মাস্টার্স শেষ করার পর্যায়ে আছে বা আমার মেয়েটা অনার্স পাশ করে ফেলছে, এখন মাস্টার্স করবে নাকি চাকরি করবে, মানে অনেক কিছু বুঝতে পারে না। সবার ছেলে মেয়েই তো আর সব ছেলে মেয়েই তো বাইরে আর যাওয়ার সম্ভাবনা নাই, এখন বাইরে যাওয়ারও মানে সংকুচিত হয়ে আসতেছে। আগে এক সময় ছিল যে আমার যখন নাকি আমরা সেই 1976, 77, 78 সময় যখন নাকি মেডিকেল কলেজ পাশ করে আমরা বের হই, তখন মানে অফুরন্ত মানে চাইলেই মেডিকেল কলেজে পাশ করার পরপরই আমেরিকা চলে যাওয়া যেত, ইংল্যান্ডে চলে যাওয়া যেত, কিন্তু এখন তো আর সেরকম না। তো সেই জন্য এই ক্যারিয়ার নেভিগেটর এই অনুষ্ঠানটা আমরা মানুষকে কিছু মানে দিক খুলে দেওয়ার চেষ্টা করি, কিছু জিনিস বলার চেষ্টা করি যেগুলো নাকি হয়তো কোনো বইয়ে বা কেতাবে নাই। তো সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠানটা আজকে। চলুন আমরা রুবানা হাসানের সঙ্গে কথা বলি। আমি প্রথমে রুবানাকে বলবো তার সম্পর্কে একটু পরিচয় দিতে, সে কিসে পড়াশোনা করছে এবং কোথায় বাড়ি এবং ফ্যামিলি এবং কোথায় চাকরি করে। রুবানা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমি রুভানা হাসান। আমি বর্তমানে আছি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা ইউএন এর একটা স্পেশালাইজড অর্গানাইজেশন। অ্যান্ড আমার বাড়ি অ্যাকচুয়ালি খুলনাতে। আমি খুলনাতেই বড় হয়েছি এবং ওখানেই আমার বেড়ে ওঠা। তারপর আমার ইউনিভার্সিটি ছিল ইসলামিক ইউনিভার্সিটি, সেখান থেকে আমি অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজিতে গ্রাজুয়েশন এবং মাস্টার্স করেছি। এবং তারপরে ক্যারিয়ারের পথ চলা শুরু। প্রথমে আমি শুরু করেছি ICDDRB থেকে, সেখানে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমার মাস্টার্স থিসিসটাও ওখানেই করেছি। এবং ওখানে থেকে থাকার পরে আমি চলে আসি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন, FAO তে দীর্ঘ 3 বছর আমি সার্ভ করেছি। এবং এখন আমি বর্তমানে আছি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে, কক্সেস বাজার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, রুবানা, থ্যাংক ইউ নিজের সম্পর্কে একটুখানি ধারণা দেওয়া। এখান থেকে আমরা আমাদেরকে যারা দেখছে বা শুনছে তাদেরকে বুঝতে হবে যে রুবানা একজন মহিলা হিসেবে, বাঙালি মহিলা হিসেবে সে পড়াশোনা করছে কোথায়, প্রথম তার জন্ম কোথায়, তারপরে পড়াশোনা করছে ইত্যাদি ইত্যাদি করা, সবকিছু করার পরে সে বিভিন্ন জায়গায় চাকরি করছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছে, রিসার্চ অর্গানাইজেশন চাকরি করছে। তারপরে সে এখন গিয়ে সে কক্সবাজারে চাকরি করছে।
তো মানে আমাদেরকে মানে সবাই যেন এটা না মনে করে যে মাস্টার্স করার পরেই আমার একটা ঢাকাতে চাকরি হয়ে যাবে। তো এই যে চাকরি করার বিভিন্ন পর্যায়ে, এইখানে আমি রুবানাকে একটা প্রশ্ন করব যে রুবানা এখন এই যে এতগুলা মানে অর্গানাইজেশন পার হয়ে এখন কক্সবাজারে কি মানে নিজের ডেভেলপমেন্ট কি দরকার ছিল? মাস্টার্স করা তো হয়েছে, যাই হোক থিসিসও করা হয়েছে, তারপরে ডেভেলপমেন্টাল কি কি চিন্তা করা হয়েছে, কি কি করা হয়েছে রুবানা? জি স্যার, ধন্যবাদ। আসলে মাস্টার্স, বিএসসি এমএসসি যখন আমরা মানে স্টুডেন্ট ছিলাম, তখন অনেকগুলা বিষয় আসলে মাথার মধ্যে ঘোরে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব, কি করব। এক তো আমার যেহেতু অ্যাপ্লাইড নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি, তো প্রথম দিকে যেটা চিন্তা ভাবনা ছিল যে হসপিটালে ডায়েটিশিয়ান হিসেবে কাজ করব, which is very common in our country, in our society, and in our environment of education and job sector. And then কিছু আমাদের বড় ভাইরা ছিল, যেহেতু ইউনিভার্সিটি লাইফে বড় ভাইদেরকেই বা আপুদেরকেই স্টুডেন্টরা জুনিয়ররা যারা ফলো করে, তারা হচ্ছে বিভিন্ন ফুড ফ্যাক্টরি বা ফুডের যে কোম্পানি গুলা, স্কয়ার, ইফাদ, তারপর হচ্ছে প্রাণ, এইসব জায়গায় ভালো ভালো পজিশনে তারা ছিল। এন্ড দেন আরেকটা সেক্টর যেটা ছিল সেটা হচ্ছে রিসার্চের সেক্টর। যেহেতু ইনিশিয়ালি আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে চলে যাব, তো রিসার্চ সেক্টরে যেহেতু একটা মানে ছিল গাইডলাইন বা ক্যারিয়ার পাথ ছিল যে অ্যাজ এ ফিমেল, তো ফ্যাক্টরিতে কাজ করা বা হসপিটালে কাজ করা কিভাবে করব না করব, তখন তো এত আসলে জানতাম না, বা এত আমাদের সময় এত বেশি ইন্টারনেট বা এত বেশি সুযোগ ওইভাবে ছিল না, তখন শুরু হয়েছে কেবল এগুলা। তো এটাই ইচ্ছা ছিল যে রিসার্চ অর্গানাইজেশনে যাব, সারাদিন অফিসে থাকবো, ডেস্ক জব হবে, রিসার্চ করব। তো সেই অনুযায়ী রিসার্চের রিলেটেড যে স্টাডি গুলা বা কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে রিসার্চে ইনভলভ হতে হয়, এই এই বিষয়ে মানে স্কিল ডেভেলপমেন্ট যেটা বলে, বিভিন্ন আর্টিকেল পড়া, বিভিন্ন হচ্ছে ওয়েবিনার করা, বড় ভাইদের কাছ থেকে শোনা, টিচারদের গাইডলাইন, এগুলা ছিল। তো প্রাইমারিলি আমার ইচ্ছে ছিল রিসার্চে। এন্ড দেন রিসার্চের ওই জন্যই আমি হচ্ছে মাস্টার্স এর থিসিসটাও আমার আইসিডিডিআরবি তে করা হয়। ওখান থেকে আমার পারফরমেন্স দেখে আমার পিআই যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর থাকে, উনি আমাকে ওখানে জব দেয় যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এন্ড দেন ঢাকায় যখন আমি আসলাম, তখন আমার হচ্ছে আরো কিছু পরিচয় বাড়লো বা কমিউনিকেশন বাড়লো, কানেক্টিভিটি বাড়লো, যে ইউএন অর্গানাইজেশন যেটা মাথায় আগে থেকে ছিল বা জানতাম, বাট ওইভাবে ইন্টারেস্টেড বা ডেভেলপমেন্ট সেক্টরে যাব এরকম কোনো আসলে প্ল্যান ছিল না। দেন যখন কানেক্টিভিটি বাড়লো, জানলাম, শুনলাম, সেক্টরটা সম্পর্কে পরিচিত হলাম, দেন আই ওয়াজ ট্রাইং টু গেট ইনভলভ ইন ইউএন অর্গানাইজেশন। সেই অনুযায়ী আমি বিভিন্ন অর্গানাইজেশন গুলায় ইন্টার্ন, ভলেন্টিয়ার, এগুলার অ্যাপ্লাই করতে থাকলাম। ইন দ্য মিন টাইম আপনার যেমন টেকনিক্যাল এক্সপার্টিস থাকতে হবে, তেমন কিছু কমিউনিকেশন এক্সপার্টিসও থাকতে হবে। আপনি শুধু জানছেন, জানলেই হবে না, সেটা আপনি কিভাবে মানুষের কাছে এক্সপ্রেস করতে পারছেন, কিভাবে আপনি নিজেকে প্রুভ করতে পারছেন, সেটার জন্য জাস্ট একটা ইন্টারভিউ হয়, রিটেন টেস্ট হয়, যেখানে আমরা নলেজ আমাদের কতটুকু সেটা জানাতে পারি। কিন্তু ইন্টারভিউ প্যানেলে যখন আমরা কোনো ইন্টারভিউয়ারের বোর্ডের সামনে যাই, তখন আমার কমিউনিকেশন স্কিলটা কেমন সেটার উপর বেস করে আমার কিন্তু ক্যারিয়ার যে গোলটা এটা আমরা অর্জন করতে পারি। সো কমিউনিকেশনের জন্য ইংলিশে তো অবশ্যই এক্সপার্টিস থাকতে হবে। আর তাছাড়াও নিজেকে ডেভেলপমেন্ট করা, বডি ল্যাঙ্গুয়েজ, স্টেডিনেস, গুছিয়ে কথা বলার একটা স্কিল, এগুলা খুব জরুরি। সো এভাবেই আসলে ক্যারিয়ার পাথটা আসলে বলবো ভাগ্যক্রমে একদিক থেকে একটু সরে আরেক দিকে চলে এসেছে, এবং এখন যেটা হচ্ছে এই ট্রানজিশনটা আসলে আই এম এনজয়িং, যে ডেভেলপমেন্ট সেক্টরে আসাটাই আসলে আমার জন্য ঠিক ডিসিশন ছিল, বিকজ আই এম ডুইং ওয়েল ইন দিস সেক্টর। ভেরি গুড, ভেরি গুড। মানে রুবানা এক্সেলেন্ট। মানে কয়েকটা জিনিসের কথা আমি একটু রিফ্রেশ করব এবং মানে আবার রিপিট করব। জি কমিউনিকেশন স্কিলস মানে যতখানি যাওয়া হোক না কেন, যে কোনো বিষয়ে, যে কোনো জায়গাতে চাকরি, পড়ানো, টিচার হওয়া,
তারপরে মানে যে কোনো জিনিসেরই কথাবার্তা বলতে হইলেই কমিউনিকেশন, কথাবার্তা বলা, মানুষকে বোঝানো, মানুষকে পরিষ্কার করে জিনিসটা জানানো, দ্যাটস দি কমিউনিকেশন স্কিল আমাদের মধ্যে। এইটার কিন্তু আমরা চর্চা করি না। এবং রুবানা, ইউ হ্যাভ সেড ইট ভেরি রাইটফুলি যে এইটা চর্চা করতে হবে, এটা সম্পর্কে পড়াশোনা করতে হবে, এটা সম্পর্কে লিটারেচার রিভিউ করে দেখতে হবে যে হ্যাঁ কি 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 জিনিস কমিউনিকেশনের লাগে। এবং তারপরে যেটা নাকি মানে তুমি বলছো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা বাঙালি, অবশ্যই বাংলা আমাদের মাতৃভাষা, সেটা তো কোনো মানে ওইটাকে তো কোনো অস্বীকার করা যাবে না। কিন্তু চাকরির ক্ষেত্রে, বাংলাদেশেও চাকরির ক্ষেত্রে আমরা সবসময় ইংলিশটা বুঝতে চাই যে ইংলিশটা জানি কিনা। যে চাকরি মানে ইচ্ছুক, চাকরি নিতে ইচ্ছুক, সে কতটুকু ইংলিশ জানে, লিখতে জানে কিনা, বলতে জানে কিনা। একদম ইংরেজদের মতন বলা লাগবে তা না, কিন্তু মানে একটা ভালো পরিষ্কার করে ইংলিশ বলা, ভালো পরিষ্কার করে ইংলিশ সেন্টেন্স লেখা, টেন্সটা ঠিক মতো হয় কিনা, বডি ল্যাঙ্গুয়েজের কথা, মানে রুবানা ইউ হ্যাভ সেড ইট, যে মানে কথা বলার সঙ্গে সঙ্গে আমার মানে বডি ল্যাঙ্গুয়েজটা কতটুকু পজিটিভ, ইট হ্যাজ টু বি ভেরি পজিটিভ। এবং বডি ল্যাঙ্গুয়েজটা সঙ্গে আমি অনেক কিছুই, কথা যা বলছি তার সঙ্গে যদি বডি ল্যাঙ্গুয়েজটা যদি ঠিক না হয়, তাহলে মানুষে বুঝবে যে এ তো খালি বলার জন্য বলছে, এ কোনো আসলে মিন করে নাই। সো দেয়ারফোর ওইটা আমাদেরকে সবসময় ইয়ে করতে হবে। আমি আমি কি রুবানা আর একটু খালি তোমার মানে তুমি যে এই জিনিসগুলা কোথা থেকে এটা পাওয়ার, কোথায় পেলা, মানে এইগুলো সম্পর্কে কোথায় তুমি চর্চা করতে পারলা? আসলে স্যার সেভাবে আমার কোনো ইনস্টিটিউশনাল ট্রেনিং বা এই ধরনের কিছু সেক্টরে নাই। কমিউনিকেশন, যেটা আমি নিজে একটু এক্সট্রোভার্ট টাইপের, তো কথা বলাটা আসলে ন্যাচারাল, বাট গুছিয়ে কথা বলা, প্রফেশনালি কথা বলা, এটা অ্যাকচুয়ালি আমার আইসিডিডিআরবি তে যখন আমি শুরু করি, আমার প্রফেশনাল ওরিয়েন্টেশনটা হয় ওখান থেকে। অ্যান্ড দেন আমি যখন এফএও তে মুভ করি অ্যাজ এন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সেখানে আমার অনেক ডাইভার্স পপুলেশনের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, যেটা আমাকে দিনে দিনে মানে তরোয়ালকে যেভাবে ধার দেয় সেভাবে আমাকে দিনে দিনে অনেকটা মানে মডিফাই করেছে আমার পার্সোনালিটি, আমার প্রফেশনালিজম, আমার ডেডিকেশন টু ওয়ার্ক, ওয়ার্ক ইথিক্স, এগুলা সবকিছু আসলে ওভাবে আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ওইভাবে চর্চা করতে পারিনি বা চর্চা করার সুযোগ ছিল না, বা বুঝিও নি এভাবে চর্চা করার কথা। কারণ আমরা স্টুডেন্টরা খুব বেশি আসলে পড়াশোনার চাপে এত বেশি মানে ইনভলভ থাকি, পড়াশোনা দেন স্টুডেন্ট লাইফের আদার্স যে কালচারাল অ্যাক্টিভিটি এভরিথিং, সো ওভাবে চর্চা করা হয়নি। কিন্তু প্রফেশনাল লাইফে এসে আমি আস্তে আস্তে নিজেকে মোটিভেট করছি, আস্তে আস্তে নিজেকে মডিফাই করছি। সো এভাবে ক্যারিয়ার ক্যারিয়ারের মাধ্যমে আমার এটা শেখা। আর স্টুডেন্ট লাইফে যেটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। আমি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, সাংগঠনিক বিষয়গুলো শিখেছি, চেইন অফ কমান্ড গুলো শিখেছি, এবং সোশ্যাল ডায়ালগ, যেটা মানে আপনার কথা মানুষ কেন শুনবে, সেই জিনিসটাও আমি অবজারভেশনের মাধ্যমে আস্তে আস্তে করে শিখেছি। ওভার টু ইউ স্যার। আমার আহ, আমি জানি ইয়ে কি বলে মাহমুদ, তুমি যদি একটুখানি আহ, ইয়েটাকে টেক ওভার করতে পারো। ওকে, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর আলোচনা হচ্ছিল এবং সুন্দর বিষয়গুলো আমি দেখছিলাম। অনেক ধন্যবাদ। যে নিউট্রিশনিস্ট থেকে কিভাবে এর আগে যতগুলো পর্ব হয়ে গেছে তার ম্যাক্সিমামই ছিল যে আপনার ক্লিনিক্যাল নিউট্রিশনে কিভাবে ক্যারিয়ার করবে। আমরা আজকে পেয়েছি সেটা হলো যে কিভাবে ডেভেলপমেন্ট সেক্টর একজন নিউট্রিশন বা নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা ক্যারিয়ার করতে পারে সেই বিষয়ে। তো অনেক যতটুকু হলো তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আফটার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স এর পরে যদি ডেভেলপমেন্ট সেক্টরে যদি কেউ ক্যারিয়ার করতে চায়, আমরা শুনলাম যে কমিউনিকেশন স্কিল একটা খুবই প্রয়োজন।
এই বাদে আর কোন ধরনের স্কিল গুলো প্রয়োজন যদি তাকে হলো এই ডেভেলপমেন্ট সেক্টরে আসতে হয়? প্রথম কথা হচ্ছে সবার আগে জানতে হবে ডেভেলপমেন্ট সেক্টরে সে কোন কোন সেক্টর বা কোন কোন কম্পোনেন্টে কাজ করতে পারবে এই সম্পর্কে নলেজটা খুব জরুরি। যেমন আমরা যখন পড়াশোনা করি আমরা শুধু ইউনিসেফ, ডাব্লিউএইচও এই ধরনের অর্গানাইজেশন গুলার নাম জানি বা শুনি। এছাড়াও অনেক এনজিও আছে, যেমন কেয়ার আছে, প্ল্যান ইন্টারন্যাশনাল, অ্যাকশন এইড, এই এনজিও গুলার নাম আমরা জানতে পারি, বাট এগুলা কিভাবে কাজ করে, কিভাবে এদের অপারেশন গুলা হয় এই সম্পর্কে একটু জানতে হবে। আর তার জন্য বিভিন্ন রকমের ট্রেনিং বিভিন্ন ইভেন অর্গানাইজেশন গুলা দিয়ে থাকে, পেইড, নন পেইড, ভলেন্টিয়ার হতে পারে। এই সম্পর্কে আসলে এই টোটাল সেক্টরটা সম্পর্কে একটা ভাস্ট নলেজ থাকতে হবে। আমাদের সময় আমরা ওইভাবে এক্সপ্লোর করার সুযোগ পাইনি, বা এভাবে আমাদের হাতের নাগালে ইন্টারনেট ছিল না। বাট এখন এই মুহূর্তে যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা আছি, আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। আমরা স্টুডেন্ট লাইফে যেগুলা শিখতে পারিনি, জানতে পারিনি, ওরা কিন্তু এখন অনেকটাই এগিয়ে। আমাদের ওই সময় তুলনায় ওরা এখন অনেক জানে। বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরের ইন্টার্নশিপ অফার গুলা থাকে। আপনি ইউএন এর ভলেন্টিয়ার রেজিস্টার্ড হতে পারেন, সেখানে ভলেন্টিয়ারের মাধ্যমে আপনি সার্ভ করতে পারেন, এবং আপনার পারফরমেন্স এবং আপনার স্কিল ডেভেলপমেন্ট, আপনার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স গ্রো, এগুলা সব ওভাবেই আপনি অর্জন করতে পারেন। তাছাড়া এখন যারা স্টুডেন্ট আছে তারা আরো বেশি অ্যাডভান্স, কারণ তারা অনেক বেশি অর্গানাইজেশন, অনেক বেশি ওরিয়েন্টেড এই বিষয়গুলোর সাথে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো, আসলে আমরা চিন্তা করি কি গ্রাজুয়েশন, মাস্টার্স, বিএসসি, এমএসসি করার পরে আমি একটা জব, সেটেলড জবে ঢুকবো। বাট ডেভেলপমেন্ট সেক্টরের জবগুলো অ্যাকচুয়ালি সেটেলড না। সেটেলড হতে আমাদের অনেকটাই সময় লাগে, যেহেতু আমরা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করি। ফুড ফুড টেকনোলজি, তারপর ক্লিনিক্যাল ডায়েটেটিক্স, এই সেক্টর গুলার অনেক ডিমান্ড ডেভেলপমেন্ট সেক্টরে। কিন্তু এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট, সো টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে আপনার অপরচুনিটিস গুলাও একটু লিমিটেড। তো সেই জন্য নিজেকে নিজের নলেজ, নিজের ডেভেলপমেন্ট গুলাতে অনেক বেশি এলিজিবল হতে হবে। কারণ আপনার আগেও কিন্তু এই ডেভেলপমেন্ট সেক্টরে অনেকে কাজ করছে যারা আপনার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো তাদের সাথে কম্পিট করতে হলে আপনাকে নলেজ, আপনাকে ম্যানেজমেন্ট, আপনাকে অপারেশন, আপনার টেকনিক্যাল হচ্ছে এক্সপার্টিস, এগুলো অনেক বেশি অ্যাডভান্স করতে হবে। যেহেতু আপনার কম্পিটিশন শুধু আপনার ফ্রেশ গ্রাজুয়েটদের সাথে না, আপনার কম্পিটিশন হবে পুরো গ্লোবালি। যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরটা একটা গ্লোবাল সেক্টর, নট অনলি যে আপনি বাংলাদেশেই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে পারবেন, ইউ ক্যান ওয়ার্ক ইন গ্লোবালি। সো এইটা সম্পর্কে অনেক বেশি জানতে হবে, অনেক বেশি ইন্টারাক্ট করতে হবে। আর হচ্ছে আর স্কোপ গুলা খুঁজতে হবে এবং ওখানে ইনভলভ হতে হবে। এনি হাউ যেভাবেই হোক, বা একটা ভলেন্টিয়ারিজমে হোক বা একটা ইন্টার্নশিপে হোক, এই ইনভলভমেন্ট গুলা খুব জরুরি। ভাইয়া মনে হয় মিউটে আছেন। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ, অনেক সুন্দর করে বলছেন স্কিলগুলো। তবে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি জানার ছিল সেটা হলো যে স্পেসিফিক কোনো স্কিল প্রয়োজন কিনা। মানে আমি বলছি হচ্ছে কমিউনিকেশন একটা স্পেসিফিক স্কিল, এ বাদেও হলো যে আরো অন্য কোনো ধরনের স্কিল, বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে যে ধরনের কাজ হয়, এনজিওর ফিল্ড লেভেলে কি ধরনের কাজ হচ্ছে, প্লাস যদি ইমপ্লিমেন্টেশন সেক্টর হয়, যদি আপনার রিসার্চ সেক্টর হয় ডেভেলপমেন্ট সেক্টর, তাহলে কি ধরনের স্কিল গুলো লাগবে। আর আরেকটা বিষয় হলো যদি আপনার অনেকে আছে যেটা হলো এই নিউট্রিশন সেক্টরে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তাদের একটা লিয়াজোর একটা বিষয় আছে যেটা কমিউনিকেশনে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি মাস্টার্স করার পরে তাদের যে যে স্কিলগুলো, একাডেমিক স্কিলগুলো যেগুলো পাচ্ছে সেগুলো এনাফ না, যেটুকু আমরা বুঝলাম। তো এই স্কিলগুলো আসলে কোথা থেকে পাওয়া যেতে পারে? তারা তাদের প্রিপারেশনটা কি হবে? সেলফ প্রিপারেশন হবে নাকি
আপনার বিভিন্ন ধরনের কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে তারা এই স্কিল গুলো নিতে পারবে? ওকে, হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে। যদি আমি রিসার্চ অর্গানাইজেশনে যেতে চাই, যদি আমি রিসার্চার হিসেবে নিজে ক্যারিয়ার করতে চাই, তাহলে অবশ্যই কিছু স্কিল, মানে স্পেসিফিক স্কিল লাগবে। সেটা আপনার স্ট্যাটিস্টিকের উপর নলেজ থাকতে হবে, আপনার বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং এর সম্পর্কে নলেজ থাকতে হবে, স্ট্যাটা আর এসপিএসএস, যেগুলো আমরা অবশ্যই বিএসসি এমএসসি গ্রাজুয়েশন লেভেলে করে থাকি। বাট ওই করাটা আসলে ইনাফ হয় না, আমাকে প্রফেশনাল লেভেলে এই প্রোগ্রামিং গুলা জানতে হবে। আর এই প্রোগ্রামিং গুলা সেলফ টটটা আসলে একটু ডিফিকাল্ট। বিভিন্ন অর্গানাইজেশন আছে, আইসিডিডিআরবি আছে, ওদের লার্নিং সেন্টার আছে, তারপর জেমস পি গ্র্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি আছে, এবং আদার্স প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গাতেই কিছু শর্ট কোর্স আছে এগুলা হচ্ছে করার জন্য। এবং এই কোর্সগুলার সার্টিফিকেশন ইজ ম্যাটার। আপনি হচ্ছে একটা কাজ পারেন, বাট আপনার হচ্ছে সেলফ টট, আপনার সার্টিফিকেশন নেই, আর একজন হচ্ছে সার্টিফাইড, সেও পারে। তো সেক্ষেত্রে আপনার সার্টিফাইড ম্যান পাওয়ারই হচ্ছে এখানে বেশি এমফাসাইজ হবে যে কোনো সেক্টরে। অ্যান্ড দেন তাছাড়াও আরো কিছু অর্গানাইজেশন আছে যারা হচ্ছে রিসার্চ রিলেটেড কিছু ট্রেনিং দিয়ে থাকে, যে হাউ টু রাইট রিসার্চ পেপার, হাউ টু রাইট প্রপোজাল, and how to approach with the donor for funding request and everything। এগুলাও বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে থাকে, যেগুলা হচ্ছে আপনি সেলফ টটের মাধ্যমে আসলে এটা, যদি আপনি জব সেক্টরে থাকেন দেন ইউ গেট সেলফ টট। বাট যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট হন, বা আপনি যদি বিএসসি বা এমএসসি করতে থাকেন, স্টুডেন্ট হন, তবে অবশ্যই আপনাকে কোনো ইনস্টিটিউশন থেকে এবং যারা স্কিলড আছে, এক্সপার্ট আছে, তাদের কাছ থেকে এগুলা শিখতে হবে। এটা একটা গেল রিসার্চ বেসড ক্যারিয়ারের জন্য। এছাড়া ডেভেলপমেন্ট সেক্টরে আরো কিছু মানে কয়েক রকমের কাজ হয়। ট্রেনিং দেয়া হয়, তারপর হচ্ছে ট্রেনিং অর্গানাইজ করা হয়। ইমপ্লিমেন্টিং সেক্টরে যেটা আপনার হচ্ছে একটা প্রজেক্ট, একটা মানে একটা উদাহরণ দিয়ে আমি বলি, যেমন আপনি একটা হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে একটা অর্গানাইজেশনে জয়েন করলেন। তো ভলেন্টিয়ার হিসেবে জয়েন করার পর একটা প্রজেক্টে জয়েন করলেন। প্রজেক্টের যে ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশন অনুযায়ী আপনাকে রোলস এন্ড রেসপন্সিবিলিটি দেওয়া হবে। হতে পারে আপনাকে ফ্যাসিলিটেট করতে দেয়া হচ্ছে, হতে পারে আপনাকে একটা ওয়ার্কশপ অর্গানাইজ করতে দেওয়া হচ্ছে, হতে পারে আপনাকে একটা কেস স্টাডি এবং সেটার উপরে অ্যানালাইসিস করতে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে সেলফ টট খুব বেশি কাজে দেয় বলে আমার জানা নেই। আমি এই পর্যন্ত কাউকে পাইনি যে সেলফ টট হয়ে এগুলাতে খুব বেশি তারা হচ্ছে করেছেন। দিস ইজ অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স। আপনি কোনো একটা জায়গায় যখন ইনভলভ হবেন, তখন আপনি এক্সপেরিয়েন্স গুলা নিতে পারবেন। আর আপনি যদি স্টুডেন্ট অবস্থায় এই জিনিসগুলোর সাথে ইনভলভ হতে চান, ইন্টার্নশিপ, ভলেন্টিয়ার, আর হচ্ছে আদারওয়াইজ আপনাকে বিভিন্ন ইনস্টিটিউট থেকে, এক্সপার্টদের কাছ থেকে জেনে নিতে হবে। যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স আছে, বিভিন্ন অর্গানাইজেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা করে থাকে। আপনার ইউএন অর্গানাইজেশনেরও কিছু লার্নিং সেক্টর আছে, যারা হচ্ছে পেইড যে ট্রেনিং গুলা বা পেইড কোর্স গুলা পরিচালনা করে, সেখান থেকে আপনি এগুলা শিখতে পারেন। তাছাড়াও আমাদের দেশি ঢাকা ইউনিভার্সিটিতেও হয়তো আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা শর্ট কোর্স আছে। অ্যান্ড দেন আপনার বিভিন্ন প্রাইভেট যে ট্রেনিং অর্গানাইজেশন গুলা, এগুলাও হচ্ছে পেইড কোর্স ওরিয়েন্ট করে, সেখানেও ইনভলভ হতে পারেন। যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স আছে, এরপর এমএনই কোর্স আছে, অপারেশনের কোর্স আছে, তারপর ইমপ্লিমেন্টিং এজেন্সি বা ডোনার লিয়াজুর কোর্স আছে। অনেক কোর্স আছে যেগুলো আসলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি যদি আগে থেকে ইনভলভ হন বা এগুলো সম্পর্কে জানেন, তাহলে সেটা আপনার ক্যারিয়ারের যে ফার্স্ট স্টেপটা, সেটাতে সবচেয়ে বড় হেল্প করবে, যেহেতু আপনি এই জিনিসটা আগে থেকেই জেনে আসছেন। ধন্যবাদ। তার মানে অ্যাকচুয়ালি যারা দেখছেন, স্টুডেন্ট আছেন যারা ভবিষ্যতে ডেভেলপমেন্ট সেক্টরে যারা ক্যারিয়ার করতে চান, আপনারা নিশ্চয়ই একটা ক্লিয়ার ধারণা পেলেন যে কিভাবে নিজেকে ডেভেলপ করবেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য। তো যেটা বলছিলাম যে
অনেক স্টুডেন্ট আমরা পাই, যেমন বেসিক্যালি আমিও একজন শিক্ষক মানুষ, তো অনেক স্টুডেন্ট যেরকম আমরা পাই, তারা দেখা যাচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট সময়ে তারা বিভিন্ন ধরনের রিসার্চে আগ্রহী হয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে আন্ডার গ্রাজুয়েটেই তাদের হলো একাধিক রিসার্চ পেপার থাকতেছে, বা পোস্ট গ্রাজুয়েট যেতে যেতে দুটো রিসার্চ পেপার। তার মানে তারা কিন্তু স্কিলে এগিয়ে গেল, আমার কাছে যেটা মনে হলো যে এসব থেকে, তাই না? জি। তখন দেখা যাচ্ছে যে অনেক কিছু স্কিল ট্রেনিং এ দিয়ে তারা অনেক কিছু করতে পারবে, আমার কাছে মনে হয় আপনার কথাটা যেটা বুঝলাম আর কি এখানে। তো এই যে প্রিভিয়াস রিসার্চ, যে তাদের যে এক্সপিরিয়েন্স, যেটা স্পেশালি ডেভেলপমেন্ট সেক্টরে যে ধরনের রিসার্চ গুলো হয়, ডেভেলপমেন্ট সেক্টর রিসার্চ তো ল্যাব বেস না, এটা ফিল্ড বেস, মোস্টলি ডাটা নিয়ে কাজ মোস্টলি। তো এই এই যে মানে ডাটা নিয়ে কাজ করার যে ইম্পর্টেন্সটা, সেই ইম্পর্টেন্স সম্পর্কে যদি একটু বলেন, যে বিশেষ করে আপনি যারা যারা দেখছে তারা ম্যাক্সিমামই হলো আপনার আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স এর স্টুডেন্ট, অথবা মাস্টার্স কেবল শেষ করেছে। তো তারা হলো এই ডাটাগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারে বা শুরু করতে পারে, ধরেন যারা এখনো শুরু করে নাই কিন্তু ইচ্ছা আছে, তারা কিভাবে শুরু করতে পারে, রিসার্চ স্কোপটা কিরকম আছে? রিসার্চ স্কোপটা তো আসলে নিজে নিজে তো আর রিসার্চ করা যাবে না, যে কোনো একটা ইনস্টিটিউশনের অ্যাক্রিডিটেশন থাকতে হবে। যেমন আমরা ইউনিভার্সিটি লেভেলে আমার বিএসসিটা আমার একটা প্রজেক্ট ছিল, সেটা একটা পেপার ছিল, অ্যান্ড আমি যখন মাস্টার্স করি তখন আইসিডিডিআরবি তে থিসিস করি, এবং ওখান থেকে আমার আরেকটা পেপার ছিল। তো অনার্স এবং মাস্টার্সে কিন্তু আমাদের ইনস্টিটিউশন মানে ইউনিভার্সিটি আমাদের ইনস্টিটিউশন। তো সেটার উপর বেস করে কিন্তু আমরা রিসার্চে ইনভলভ হতে পারি। রিসার্চের জন্য তো অবশ্যই সেলফ রিসার্চ এটা করা যায় না, এটার জন্য ইনস্টিটিউশনের সাপোর্ট লাগে, ইনস্টিটিউশনের অ্যাক্রিডিটেশন লাগে। সো প্রত্যেকটা স্টুডেন্টের আমার ধারণা যেটা, প্রত্যেকটা স্টুডেন্টের রিসার্চে ইনভলভ হওয়া উচিত। আমি যেমন দেখেছি, এখনের অবস্থার কথা আমি বলতে পারছি না কারণ আমি ওভাবে ইনভলভ না। আমি যখন দেখেছি আমাদের সময় আমরা রিসার্চে খুব বেশি স্টুডেন্ট আসতে চাইতো না, যে রিসার্চ করলে আরো নেক্সট 6-7টা মাস, রিসার্চ তো একদিনে হয় না, আরো নেক্সট 6-7টা মাস গ্রাজুয়েশনে হচ্ছে ডিলে হবে। কারণ রিসার্চ করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে, রেজাল্ট হবে, পেপার লিখতে হবে, ডিফেন্স দিতে হবে। অনেকের কাছে যে ইটস হিউজ প্যারা, মানে এত প্যারা নেওয়ার সময় নেই, তাড়াতাড়ি গ্রাজুয়েশন শেষ হবে, তাড়াতাড়ি চাকরি করব, তাড়াতাড়ি হয়ে যাবে সবকিছু। সেটাও হয় যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করে, আগে থেকে তারা ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকেই তারা ট্রাই করে। সো যারা ডেভেলপমেন্ট সেক্টরে আসতে চায় তারাও এরকম থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে রিসার্চ বা এই ধরনের ব্যাপারগুলো ইনভলভ হয়ে যায়। তো রিসার্চ ইজ এ মাস্ট, কারণ রিসার্চের মাধ্যমে আপনি কমিউনিটি, এটা অ্যাকচুয়ালি ল্যাব বেজও হতে পারে, কমিউনিটি বেজও হতে পারে। ল্যাব বেজ যারা রিসার্চ করে দে আর অলসো ডিলিং উইথ ডেটাস। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োস্ট্যাটিস্টিক্স এইসব বিষয়গুলোতেও কিন্তু তাদের নলেজ থাকে, দে আর অলসো হ্যাভিং অ্যাডভান্টেজ ইন দেয়ার ক্যারিয়ার। আবার কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা আর&ডি সেক্টর থাকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সো দে ক্যান গেট আ জব অন দ্যাট সাইড। আর যারা হচ্ছে কমিউনিটি নিয়ে কাজ করতে চায় তাদেরকে অবশ্যই কমিউনিটির ডেটা নিয়ে কাজ করতে হবে। এটা এমন না যে আপনাকে ডোর টু ডোর যে আপনাকে হচ্ছে ডেটা কালেক্টর, ইউ ক্যান অলসো ওয়ার্ক উইথ দ্য সেকেন্ডারি ডাটা, যেটা আমাদের অলরেডি আছে একটা ডাটা, সেটার উপর আপনি অ্যানালাইসিস করে একটা পেপার বা দুইটা পেপার আপনি বের করতে পারেন, অর ইউ ক্যান রিভিউ পেপারস। তো এগুলোর জন্য আসলে একটা ভাস্ট রিসার্চের নলেজ থাকতে হবে। আর এটা একমাত্র সেভাবেই মানে সম্ভব নিজের ডেডিকেশন এবং মেন্টর অ্যাজ এ টিচার। আপনি একজন টিচার, আপনি জানেন অ্যাজ এ টিচার আমাদের যারা সুপারভাইজার থাকে তারা আমাদের যেভাবে গাইড করে, এটা আসলে তারা বিনা পয়সায় করে, তারা হচ্ছে মানে নিজের জান উৎসর্গ করে। আমি যেটা বলবো মানে আমি কিছু মানে আমি আসলেই ভাগ্যবতী যে আমি লাইফে কিছু এমন এমন মানুষকে পেয়েছি যাদের আমার থেকে বেশি যাদের ডেডিকেশন ছিল, যার কারণে আমি হচ্ছে শিখতে পারছি। আমি এমনি স্টুডেন্ট লাইফে একটু একটু কম ভালো স্টুডেন্ট ছিলাম। তো টিচারদের ইনভলভমেন্ট এবং তাদের যে ডেডিকেশনটা, তারা সব
জানে তাদের কাছ থেকে শিখে নিতে হবে, বের করে নিতে হবে, এটার জন্য নিজের ডেডিকেশন থাকতে হবে। সো কমিউনিটি রিলেটেডও ডাটা নিয়ে কাজ করা যাবে এবং সেটার মাধ্যমেও রিসার্চ পেপারস বের করা যাবে। এটা যে একটা কত বড় ক্যারিয়ারের জন্য একটা এক্সপিরিয়েন্স বা কতটুকু সে যে অ্যাডভান্স হয়ে গেল, এটা পরবর্তীতে সে যখন ক্যারিয়ারে যাবে তখন সে টের পাবে যে কত জিনিস সে মানে জাস্ট হাতে তুলিতে করে ফেলতে পারতেছে, যেটা একজন নন রিসার্চ স্টুডেন্ট বা যারা হচ্ছে এভাবে ইনভলভ না তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। যে আপনি যতই কোর্স করেন বা ডাটা নিয়ে কাজ করার যতই আপনি ইনস্টিটিউশনাল নলেজ গেইন করেন না কেন, প্র্যাকটিক্যাল যদি আপনি এই জিনিসগুলো না করেন তাহলে ওই এক্সপিরিয়েন্স লেভেলটা আপনার আসবে না। ধন্যবাদ। আরো কিছু যেটা মনে হয় সেটা হলো যে আসলে ডেভেলপমেন্ট সেক্টরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। সো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ডেভেলপমেন্ট করার উপায়টা কি, এবং এই যে বিভিন্ন হার্ডেল গুলো যে পার হতে হয়, বিশেষ করে এই এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। সব থেকে আসলে আমাদের দেশে সব থেকে হার্ডলিং বিষয় হচ্ছে আমাদের গ্রাজুয়েশনের পরে একটা প্রেশার থাকে যে need to get a job, a stable job, a job, whatever it is. তো আমরা আসলে জানি না, এখনকার জেনারেশন অনেক বেশি অ্যাডভান্স। তো তারপরও ম্যাক্সিমাম আসলে ওইভাবে না নিজের ক্যারিয়ারটা বা নিজের স্বপ্নটা ইম্পর্টেন্স দিতে হয়তো পারে না, বা সিচুয়েশনের কারণে পারে না, বা কমফোর্ট জোনে চলে যাই আমরা খুব বেশি। বাঙালি তো একটু কমফোর্ট আমরা বেশি পছন্দ, কমফোর্ট জোনে চলে যাই, যার জন্য আমরা আসলে ওই যে ড্রিমটাকে যে অ্যাচিভ করা বা ড্রিম অ্যাচিভ করার জন্য যে স্ট্রাগলটা, ওইটা আসলে করতে পারি না। মানে ফার্স্ট হ্যাডলিং হচ্ছে ইচ্ছা শক্তি, নিজের ইচ্ছা শক্তিটাকে আমরা এমফাসাইজ করতে পারি না। সেকেন্ড তো আছে, অ্যাজ এ ফিমেল আমি বলবো ডেভেলপমেন্ট সেক্টরে ফিমেলদেরকে আসলে ইনভলভ করার জন্য প্রত্যেকটা এজেন্সিতেই আর কি জেন্ডার ইনক্লুসিভ একটা ইয়া আছে। তো ফিমেল, মেল, ডিসেবল এসব সব সব সেক্টরের মানুষকে ইনভলভ করার ওদের একটা এমফাসাইজ থাকে। আর আমাদের এখনো মানে স্ট্যাটিস্টিক, যেটা গতকালকে আমার অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক বলে, সাউথ এশিয়া বা এশিয়ান রিজিয়নে আমরা কিন্তু অনেক পিছিয়ে অ্যাজ এ ফিমেল ডেভেলপমেন্ট সেক্টরে। আমরা কিন্তু খুব কম বলতে 34% ফিমেল হচ্ছে আমরা কাজ করছি। তো 2 নম্বর হচ্ছে আমাদের এই যে সোশ্যাল নর্মস গুলা, বা অ্যাজ এ ফিমেল আমি কাজ করব এই ব্যাপারটাই একটু এখন সোসাইটি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যাপারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাজ এ ফিমেল কাজ করাটাই একটা মানে ডিফিকাল্ট ইস্যু। এবং কাজ করার পরে আমি যে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করব, উইচ মিনস আমাকে দৌড়াতে হবে, প্রজেক্টের কাজ, এখানে যেতে হবে সেখানে যেতে হবে। ইট ইজ নট এ স্টেবল জব। ইভেন প্রজেক্টের জবগুলো আসলে খুব বেশি কি বলবো এটাকে, জব সিকিউরিটিও কিন্তু খুব বেশি ওইভাবে স্টেবল না। প্রজেক্ট যদি 3 বছরের হয়, আপনার জব 3 বছরের, ইউ নো দ্যাট যে 3 বছর আপনাকে রাখা হবে, এবং দেন ইউ নিড টু সার্চ আনাদার ওয়ান। ইন দ্য মিন টাইম ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি স্কিল আপ ইউর সেলফ। তো সব রকমের আসলে হার্ডলিং গুলো যেটা থাকে, আমরা ওই যে এক তো বললাম ইচ্ছা শক্তি, 2 নাম্বার হচ্ছে এই এত চ্যালেঞ্জ নেওয়ার মেন্টালিটি আসলে সবার থাকে না। 3 নাম্বার হচ্ছে ইট ইজ নট এ সিকিউর সেক্টর ইন টার্মস অফ জব সিকিউরিটি। আর 4 নাম্বার হচ্ছে এটা আসলে অনেক কম্পিটিটিভ, যেহেতু আরো ডেভেলপমেন্ট, যেহেতু আমরা এখন উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি, এখন ডেভেলপমেন্ট সেক্টরের ফান্ডিং গুলো অনেক লিমিটেড হয়ে আসছে। কোনো একটা ক্রাইসিস হলে ফান্ডিং আসছে, তাছাড়া ফান্ডিং গুলো আগের মতো অতটা নেই, লিমিটেড হয়ে আসছে। তো এই এই যে চ্যালেঞ্জ গুলো নেয়ার যে মানসিকতা এবং কন্টিনিউয়াসলি নিজেকে স্কিল আপ করার যে প্রসেসটা, এটা আসলে না সবার ওইভাবে হয়ে ওঠে না, বা সবার সিচুয়েশন এরকম থাকে না। অনেকেরই অনেক লিমিটেশন থাকে, রেসপন্সিবিলিটিস থাকে। তো এই এই ব্যাপারগুলো আসলে মেইনলি হার্ডলিং। এছাড়া আমি যেটা বলবো যে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইজ ভেরি মাচ ক্যাপাবল উইথ দেয়ার থিওরিটিক্যাল নলেজ।
কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টকে আমি ছোট করে দেখতে চাই না বা দেখতে পারি না, বিকজ দে আর ভেরি মাচ ইফিশিয়েন্ট ইন টার্মস অফ দেয়ার নলেজ। কিন্তু যেটা থাকে যে কমিউনিকেশন, লিয়াজো মেনটেন, সোশ্যাল ডায়ালগ মেনটেন, এই জিনিসগুলো আসলে পারিপার্শ্বিক ইস্যু। এই জিনিসগুলো আসলে আপনি কোন টাইপের কমিউনিটিতে আছেন, কাদের সাথে মিশছেন, কিভাবে আপনি নিজেকে গ্রো করছেন, এটার উপর ডিপেন্ড করে। সেটাও আমাদের মানে আমাদের দেশে এখনো এতটা অ্যাডভান্স না যে আমরা খুব ভালোভাবে কথা বলতে পারি বা খুব আনবায়াসড ভাবে আমরা নিজের অপিনিয়ন দিতে পারি বা খুব লজিক্যালি আমরা আমাদের নিজেদের যে স্টেটমেন্টটা এটা স্টাবলিশ করতে পারি। এই জিনিসগুলো আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমরা ওইভাবে শিখে আসি না, বা অনেকে কর্পোরেট বা অনেকে প্রাইভেট সেক্টরে জব করার পরেও থাকে না কিছু মানে গ্রো আপ, মানে আপনি কোন সিচুয়েশন গ্রো আপ হয়েছেন এটার উপরেও ডিপেন্ড করে, হ্যাম্পার করে। অ্যাডাল্ট লার্নিং ইজ এ ভেরি টাফ ডিফিকাল্ট থিং। সো সেটা সবাই আসলে ওইভাবে অ্যাপ্রোচটা ওইভাবে হয় না, কারণ মানুষ তো একটা মোল্ড থেকে একটা স্ট্রাকচার হয়ে যাওয়ার পর ওই মোল্ডটাকে আবার শেপ আপ করাটা, এটা একটা আমি এই জিনিসগুলো অ্যাজ এ সাইকোলজিক্যাল ইস্যু হিসেবে এই হার্ডলিং গুলাই দেখতে পাই। এছাড়া if you are knowledgeable, if you are capable, you can have anything everything in your life. So এছাড়া হার্ডলিং বলে ওভাবে আমার কাছে কিছু চোখে পড়েনি। ধন্যবাদ। আপনার কথা থেকে কতগুলো পয়েন্ট অ্যাকচুয়ালি আমি আইডেন্টিফাই করছি। যেমন হলো নাম্বার 1 হলো ডেভেলপমেন্ট সেক্টরের জব সিকিউরিটির একটা বিষয় আছে। তার মানে এটা হলো অ্যাকচুয়ালি প্রজেক্ট যতদিন চলবে তার জবটা ততদিন। এটা হলো 1 নাম্বার। তো তার মানে আপনার এখানে যারা জয়েন করবে প্রজেক্টে, তারা যদি পরবর্তী প্রজেক্টে রিক্রুট হতে চায় অথবা অন্য কোনো কোথাও যদি যেতে চায়, তার মানে তাকে প্রজেক্ট চলাকালীন সময় সেই স্কিলটা অ্যাচিভ করতে হবে বা ডেভেলপ করে নিতে হবে। এটা হলো একটা বিষয়। জি। আরেকটা বিষয় যেটা বললেন সেটা হলো যে আপনার হলো কর্পোরেট একটা বিহেভিয়ার বা অ্যাটিটিউড তার প্রয়োজন আছে, এবং সেটা ডেভেলপ করতে ফ্রেশার্সদের ডেভেলপ করতে একটু টাইম লাগবে, কিন্তু তারপরেও ডেভেলপের মানসিকতাটা থাকতে হবে যে আমি কর্পোরেটের এখানে ডেভেলপটা করব বা এই অ্যাটিটিউডটা করব। এই যে কর্পোরেট অ্যাটিটিউড যেটা, সেটা তো আমার মনে হয় না যে কোনো স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তাকে ওভাবে শেখাতে পারবে। বা কিভাবে আপনার একজন যে এই কর্পোরেট অ্যাটিটিউড গুলো আম, আরো ইজিলি, অথবা যারা শুরুতেই, যারা জবের একেবারে শুরু, তারা এই জিনিসগুলোকে কিভাবে ডেভেলপ করে নিতে পারে। আচ্ছা, এটা এটা খুব বেশি আম, এখন মনে হচ্ছে যে এটা আসলে খুব কঠিন একটা বিষয়, বাট একদমই কঠিন একটা বিষয় না। আমরা এখন ডিজিটাল যুগের এমন একটা পর্যায়ে আছি যে আমাদের হাতের কাছে ইচ এন্ড এভরিথিং। সো আমি ছোট করে একটু বলি, যেমন আমি যখন এমএসসি করি, তো আমি যখন থার্ড ইয়ারে পড়ি, তখন আমি আমার গুগল অ্যাকাউন্ট ওপেন করি, মানে জিমেইল ওপেন করি। যখন আমি এমএসসি তে উঠি, ফেসবুক তো তার আগেই ছিল। দেখেন, মানে জিনিসটা দেখেন, আমরা ফেসবুক চালু হয় বাংলাদেশে, তখন আমরা 2007-08 থেকে আমরা ফেসবুক চালু করতে জানি, বাট আমরা মেইল কমিউনিকেশন করা শিখিনি। এটা হচ্ছে আমাদের, আমরা আমরা তো এমনিতেই সোশিয়োলজিক্যালি সোসাইটি আমাদের একটু পিছিয়ে আছে। এন্ড দেন আমি যখন মাস্টার্সে স্টুডেন্ট, তখন আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলি। এখন স্টুডেন্টরা অনেক বেশি অ্যাডভান্স, দে হ্যাভ লিঙ্কডইন অ্যাকাউন্ট, এভরিওয়ান হ্যাজ এ লিঙ্কডইন অ্যাকাউন্ট as much as then they have a Facebook account, they have Instagram account, they have some researcher have ResearchGate account. So এখন স্টুডেন্ট বা ইয়াং জেনারেশন অনেক স্কিলড, তাদের হাতের মুঠোয় অনেক কিছু। আমি কমিউনিকেশনের কোনো একটা কোর্স করি, বা আমি যদি কমিউনিকেশনের কোনো একটা কি বলে ট্রেনিং নেই, এই ট্রেনিং এ কিন্তু আমাদেরকে সব রকম বিহেভিয়ার গুলা শেখানো হয়। হাউ টু টক, হাউ টু লিসেন, when to talk, when to stop, how your body language can be, what is aggressiveness, what is calmness, what is acceptanceness, সবকিছু এখন গুগল করলে, ইউটিউব করলে,
বা লিঙ্কডইনের বিভিন্ন যে ফ্রি কোর্সগুলো আছে এগুলোর মাধ্যমে খুবই ইজিলি আমরা অ্যাক্সেস পাচ্ছি যে এগুলা কিভাবে আমরা শিখবো। যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন মাস্টার্সের থিসিস করছিলাম আইসিডিডিআরবি তে, ওটা ছিল আমার হাতে খড়ি। আমি ঠিক মতো মানে আমি কি বলবো, ল্যাক অফ কনফিডেন্সে ভুগতাম যে আমি যে একটা কথা বলবো, এত বড় বড় রিসার্চার আমি বলবো কি বলবো। যেমন আমাকে যখন একটা মানে আমার পেপারের ইন্ট্রোডাকশন লিখতে দেওয়া হয়, আমি ওটা হাফ ডে তে আমার ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেছে। আমার যে নলেজ সেটা দিয়ে আমার হাফ ডে তে হয়ে গেছে। আমি সেই জিনিসটা 2 দিন পর আমার সুপারভাইজারের কাছে নিয়ে যেতে পারছি। ল্যাক অফ কনফিডেন্স, আচ্ছা আমি কি লিখলাম, আমি কি আরো কিছু লিখবো, এটা কি হলো, কনফিডেন্সের অভাব। যখন আমি কমিউনিকেশনের কোনো কোর্স করব, এই কনফিডেন্স বিল্ড আপটা কিন্তু তখনই হয়ে যাবে যে আমি কিভাবে কথা বলতেছি, আমি কথাটা ঠিক মতো বলতে পারতেছি কিনা, এটা যদি আমি নিজে বুঝতে পারি তখন আমার কনফিডেন্স অটোমেটিকলি চলে আসবে। তো এই এই জিনিসগুলো আসলে খুব এখন হাতের নাগালে চলে আসছে। আমি যখন করছি, আমার তখন হাতে খড়ি হয়েছে হচ্ছে ধাক্কা খাওয়া এবং শেখা। ধাক্কা খাওয়া এবং শেখা এই কথাটা, আচ্ছা উনি এভাবে বলতেছে তাহলে আমাকে মনে হয় এভাবে বলা উচিত ছিল। তো এই জিনিসটা মানে কি বলে, হ্যান্ড অ্যান্ড মাউথ যেভাবে আমরা মানে আর্ন করি, সেভাবে হ্যান্ড অ্যান্ড মাউথ আমি হচ্ছে আর্ন করছি এই 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 মানে স্কিল গুলা। তো এখন কিন্তু জিনিসগুলা খুব মানে এভেলেবেল হয়ে গেছে। যে কোনো একটা মানে তখন মানে যে কোনো একজন, আমরা জানি যে আমাদের এই সেক্টরে কে আছে, কোন বড় ভাই বা বড় আপু আছে, তাদের সাথে আমরা ইজিলি ইন্টারাক্ট করতে পারতেছি, তাদের সাথে আমরা শেয়ার কেয়ার করতে পারতেছি, বা ভাইয়া বা আপু আমাদের কি করলে কিভাবে কি হবে। তো একটা মেইল, এখনকার জেনারেশন একটা মেইল এত সুন্দর করে, একটা ফ্রেশ গ্রাজুয়েট এত সুন্দর করে একটা ইমেল করে, যেটা আমার শিখতে হচ্ছে মাস্টার্স অনার্স পাশ করে মানে শিখতে ওটার টাইম লেগে গেছে। তো এখন এই জিনিসগুলো আছে শেখার, বা যারা নিজে থেকে জানতে চায়, দে ফাইন্ড এ ওয়ে হাউ টু ডু ইট। আর যারা নিজে থেকে জানতে চায় না, তাদেরকে যতই হচ্ছে আপনি বলেন বা সেখানে আমরা যতই ওয়েবিনার করি বা যতই আমরা ট্রেনিং করি, তুমি আসবে না, শিখবে না। সো এটা হচ্ছে খুবই ইজি এখন। এই মানে বডি ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন বা যে একটা বিহেভিয়ার, প্রফেশনাল যে একটা বিহেভিয়ার, এটা কিভাবে করতে হবে, জাস্ট সার্চ ইন দ্য ইউটিউব হাউ টু টক ইন অ্যান ইন্টারভিউ প্যানেল, খুবই ইজি। কিন্তু আমাদের সময় চিন্তা করতেছে, আচ্ছা আমি এখন কি বলবো, আচ্ছা উনি এটা বললো তাহলে আমি একটু লিখে নি, আচ্ছা এবার আমি হচ্ছে আসছি বলি। তো এই জিনিসগুলো এখন মানে খুবই ইজি, ইজি এন্ড একদম হাতের মুঠো চলে আসছে। প্রত্যেকটা স্টুডেন্টের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, ইট ইজ এনাফ। সব রকমের প্রফেশনাল সেখানে আছে, সব রকমের কোর্স সেখানে আছে, এন্ড দ্যাট ইজ ফ্রি, ফ্রি অফ কস্ট। ইউ ক্যান লার্ন এভরিথিং এন্ড এনিথিং। আরেকটা কি যেন কোশ্চেন করছিলেন, আমি মিস করে গেছি। আমি বলছিলাম যে অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা যেহেতু আছে। অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা হচ্ছে, এটা খুবই মানে কি বলে, এটাকে আমি আসলে কি ভাষায় বলবো, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা এই জিনিসটা আসলে চর্চা যতটুকু করে হয়, তার চেয়ে বেশি হচ্ছে ইনস্টিংক্টের একটা ব্যাপার থাকে। যে আপনার ইনস্টিংক্ট এবং আপনার হচ্ছে জাজমেন্টটা কিরকম, সেটার জন্য অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল সারাউন্ডিং এ থাকতে হবে। যে একটা প্রবলেম এটা আসছে, সেটাকে আপনি কোন ওয়েতে, কোন ভাবে, কোন সাইড থেকে ডাইভার্ট করবেন ফর সলিউশন মেকিং। এটা আসলে কোনো থিওরিটিক্যাল বা কোনো ইনস্টিটিউশন আপনাকে শিখাতে পারবে না। দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স and the environment and the things you are surrounded with. তো এই জিনিসটা আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা, এটা খুবই একটা মানে মানসিক দক্ষতা। তো এটা সব পড়াশোনা এবং নিজের থিঙ্কিং এর যে নিজের থিঙ্কিং এর যে ক্যাপাসিটি আছে, এটাকে আসলে ওইভাবে মানে এক্সপিরিয়েন্স না করে, থিওরিটিক্যাল ভাবে ওইভাবে খুব বেশি শানিত বা খুব বেশি গেইন করাটা একটু ডিফিকাল্ট। যারা এমনিতেই যাদের আইকিউ বেশি, তারা অ্যানালিটিক্যাল শেখা লাগে না, তারা কিন্তু নিজেরাই অ্যানালিটিক্যালি ক্যাপাসিটেড।
যাদের আইকিউ কম সেটার জন্য অনেক পড়াশোনার দরকার। প্রবলেম সলভিং গেম গুলা আছে, প্রবলেম সলভিং কিছু হচ্ছে সিরিজ আছে, মুভিজ আছে, আম, হচ্ছে রিসার্চ ডাটা আছে, বুকস বুকস আর ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ দিস। যদি আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গুলাকে ওইভাবে শানিত করতে চান বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাকে আপনি নিজের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে ডেভেলপ করতে চান, তা অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আপনার এক্সপিরিয়েন্সের উপর বেস করে এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ ওয়ে, যে এক্সপিরিয়েন্স অ্যান্ড দেন ইউ সলভ ইট। জি, অনেক ধন্যবাদ। তার মানে এখানে আমরা যদি একটু সামারাইজ করি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন স্কিল একটা ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড যেটা আসছে, ডেভেলপমেন্ট সেক্টরে যদি যেতে হয় তাহলে তার আহ, যে মানুষের সাথে যে মেশার যে বিষয়টা আসছে, সেটা সেই বিষয়টা ইম্পর্টেন্ট। কর্পোরেট কালচারটা একটা ইম্পর্টেন্ট, কালচার অ্যাটিটিউড একটা বিষয়, এগুলো ইম্পর্টেন্ট। অ্যানালিটিক্যাল বিষয়টা যেখানে আছে সেখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আরো যে বিষয়গুলো আমরা এখানে পেলাম, যদি একটা আমরা যদি একটা সামারি করে যদি স্টুডেন্টদের কাছে একটা গাইডলাইন দিতে পারি, যে বা গাইড পাথ হয়ে যে তাহলে কখন কোন জিনিসটাকে কিভাবে যেতে হবে, বা কোন জিনিসটা আগে বা কোন জিনিসটা একটু পরে ইয়ে হয়, তাহলে আমার মনে হয় যে একটা সামারি পাওয়া যাবে সবকিছুর বিষয়ে। যদি প্লিজ এই ব্যাপারটাতে নিয়ে। আচ্ছা, এখন যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে তাদের কাছে আমার হচ্ছে ইনফরমেশন একটাই দেয়া আছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে যদি আসতে হয়, ডেভেলপমেন্ট সেক্টরটা কি সেটা সম্পর্কে জানতে হবে এবং এই মানসিকতা নিয়েই আসতে হবে যে এই সেক্টরের হচ্ছে বেনিফিটস মানে প্রস এন্ড কনস গুলা কি। এই সেক্টরে যেমন অনেক হাইলি স্যালারি পেইড করা হয়, সেরকম এই সেক্টরে কিন্তু জব সিকিউরিটিটাও একটু কম। আর তাছাড়া এই সেক্টরে ডেভেলপমেন্ট সেক্টরটা আসলে অনেক বেশি কমিউনিটি রিলেটেড, অনেক বেশি টেকনিক্যাল। যারা টেকনিক্যাল লাইনে আসতে যাচ্ছেন তাদের অনেক বেশি কম্পিটিটিভ ওয়েতে টেকনিক্যাল লাইনে ঢুকতে হবে। আর সব রকমের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। একে তো আমরা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট আছে যারা, তারা আহ, এভাবে মানে চাইলেই মানে একটা কর্পোরেট জব বা একটা প্রাইভেট সেক্টরের জব পেতে পারি, বাট ডেভেলপমেন্ট সেক্টরে যেটা হয় এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকলে অনেক বেশি এক্সট্রা এক্সপিরিয়েন্স গেইন কর এক্সট্রা এক্সপিরিয়েন্স এখানে দরকার হয়। যেমন ফ্যাসিলিটিং কোনো হচ্ছে এক্সপিরিয়েন্স আছে কিনা, কোনো কমিউনিটির সাথে ইনভলভের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, স্ট্যাটিস্টিক্যাল নলেজটা কেমন। তাছাড়া আপনি হচ্ছে যেমন একটা টঙের দোকানে বসে যেভাবে কমিউনিটির সাথে আপনি ওরিয়েন্ট হতে পারবেন, সেভাবে আপনাকে একটা হাই হাই লেভেল ওয়ার্কশপে ফরেন ডেলিগেটদের সাথেও সেভাবে ডিল করতে হবে, সেই অ্যাটিটিউডটাও আপনাকে জানতে হবে। কমিউনিকেশন ইজ এ ভেরি ভেরি বিগ ফ্যাক্ট। যেহেতু আমি নলেজের দিকে অতটা এমফাসাইজ করছি না, কারণ আমি জানি যে আমাদের গ্রাজুয়েট যারা আছে সবাই নলেজের দিক থেকে অনেক বেশি সাউন্ড। আর ফ্রেশলি গ্রাজুয়েশনের হয়ে আমি যদি ডেভেলপমেন্ট সেক্টরে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে যেমন এক্সপিরিয়েন্স গুলো নিতে হবে এবং আমাকে একবারেই হচ্ছে আমি কোনো ওইভাবে ওরিয়েন্ট হতে পারবো বা ওইভাবে একটা সিকিউর জবে ঢুকতে পারবো, এই মানসিকতাটা একটু কম করা বা এই রকমের এক্সপেকটেশন কম করা উচিত। ফার্স্টে শুরু করতে হবে ইন্টার্নশিপ দিয়ে, দেন ভলেন্টিয়ার হয়ে বা হচ্ছে ইনুমোরেটর হয়ে। এই ছোট ছোট কাজগুলা 6-7 মাস বা 1 বছর করার পরে একটা কালচার বা একটা যে হচ্ছে প্রফেশনালিজম গ্রো হবে, সেটার মাধ্যমে পরবর্তীতে কোনো একটা মানে স্টাফ পজিশন যেগুলা বলে সেগুলাতে মানে ইনভলভ হওয়ার সুযোগ থাকে। তাছাড়াও বিভিন্ন ভাবে আমরা যেমন প্রাইভেট সেক্টরে কাজ করতে করতেও কিন্তু আমরা ডেভেলপমেন্ট সেক্টরে আসতে পারি। যে সেক্ষেত্রে আমার এমনই না যে আমি গ্রাজুয়েট হয়েই আমি একেবারে ডেভেলপমেন্ট সেক্টরে ঢুকতে পারছি না, আশাহত হওয়া যাবে না, ট্রাই তো করতে হবে। প্রাইভেট সেক্টরে ইনভলভ হয়ে আমার যখন প্রফেশনালিজম একটু গ্রো করবে বা আমার যখন একটা এক্সপিরিয়েন্স হবে, তখন আমি স্পেসিফিক টেকনিক্যাল লাইনগুলোতে জয়েন করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি এখন দেখি ক্লিনিক্যাল নিউট্রিশন বা
যারা আমাদের ডায়েটিশিয়ান আপু বা ভাইয়ারা আছে, এনারা 2-4 বছর 5 বছর বা 2-3 বছর কাজ করার পর অ্যাজ এ কনসালটেন্ট তারা কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে এনরোল হতে পারছেন। এবং তারপরে যারা হচ্ছে আমাদের ফুড টেকনোলজিস্ট ভাই বোনরা আছে, তারাও কিন্তু এরকম 2-4 বছর একটা কোম্পানিতে বা প্রাইভেট সেক্টরে কাজ করার পর দেন দে মুভ টু দ্য ডেভেলপমেন্ট সেক্টর অ্যাজ এ টেকনিক্যাল পারসন। সো এই জিনিসের এই ট্রানজিশন গুলো কিন্তু এটাও কিন্তু সুযোগ আছে ডেভেলপমেন্ট সেক্টরে। আপনার এনরোল হওয়ার আসলে কোনো বয়স নাই। আবার হচ্ছে গ্রাজুয়েট হয়ে আপনি হতে পারেন, আপনি একটা এক্সপিরিয়েন্স গেইন করে অন্য সেক্টরের থেকে এক্সপিরিয়েন্স গেইন করে অ্যাজ এ টেকনিক্যাল পারসন, অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ স্পেশালিস্ট আপনি এই হচ্ছে জবগুলো অ্যাভেল করতে পারেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি একদম গ্রাজুয়েশনের পরপরই ইউএনএ ঢুকতে পেরেছি, উইচ ইজ আ ব্লেসিং ফর মি। আমি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনে ছিলাম, আইসিডিডিআরবি তে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পরে আমি 3 বছর ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনে ছিলাম। ওখানে 2টা প্রজেক্টে আমি সার্ভ করি, এন্ড দেন আমি আবার মুভ করেছি এখন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে। এখানেও আমার টেকনিক্যাল এক্সপার্টিস যেগুলো আছে এগুলা দিয়ে, এবং আমার যে আদার্স যে এক্সপিরিয়েন্স গুলো আমি অপারেশন বা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য গেইন করেছি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে, সেগুলো আমি কাজে লাগাতে পারছি। এবং কন্টিনিউয়াস আপনার অর্গানাইজেশনের থাকা অবস্থায় কন্টিনিউয়াস আপনার বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিল, ফ্যাসিলিটেশন স্কিল, কমিউনিটি ওরিয়েন্টেশন, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, ডোনার লিয়াজু, তারপরে হচ্ছে এই ধরনের স্কিলগুলো আপনাকে মানে অর্গানাইজেশনে যে কোনো একটা জায়গায় ইনভলভ হওয়ার মাধ্যমে আপনাকে অর্গানাইজেশন বা প্রাইভেট কোম্পানি বা আপনার ইনস্টিটিউশন এগুলো প্রোভাইড করবে অ্যাজ এ স্টাফ ডেভেলপমেন্ট হিসেবে। তো এইগুলো অ্যাভেল করতে হবে, পেইড আনপেইড বা প্রজেক্ট ফান্ডেড যেভাবেই হোক। মানে শেখার কোনো শেষ নেই, এবং আপনি যত শিখবেন যত গেইন করবেন আপনার জবের ক্ষেত্রে ততটাই আপনি হচ্ছে কম্পিটিটিভলি এগিয়ে যাবেন। সো এটাই থাকবে গাইডলাইন। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে আসলে ওভাবে আমি যে একটা কমফোর্ট জোনে চলে গেলাম বা আমি যে একটা হচ্ছে স্টেবল জবে চলে গেলাম, এই এই মানসিকতাটা আসলে রাখাটা একটু আমি এনকারেজ করব না। কারণ ডেভেলপমেন্ট সেক্টরের কাজ হচ্ছে যেখানে ডেভেলপমেন্ট দরকার আপনাকে সেখানেই যেতে হবে। অ্যাজ এ ডেভেলপড সিটি বা ডেভেলপড জায়গায় আপনি তো অবশ্যই ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন না। সো হোয়ার ইজ দ্য ডেভেলপমেন্ট নিডেড, ইউ হ্যাভ টু বি দেয়ার অ্যান্ড দ্যাট ইজ ইউর স্কোপ টু ওয়ার্ক উইথ। তো এটাই হচ্ছে গাইডলাইন থাকবে, ছোট করে বলে সামারাইজ। ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আর কি। আমিও নিজে অনেক কিছু শিখেছি, আশা করি যারা দেখছে তারাও জানছে। আমার মনে হয় যে যারা এখানে দেখছে, স্টুডেন্ট বা ইয়াং যারা এখন ডেভেলপমেন্ট সেক্টরে যারা যেতে যাচ্ছেন, তারা একটা গাইডলাইন পেলেন কিভাবে ডেভেলপ করতে হবে। সেখান থেকে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে পারেন। আপা যেটা বলেছেন, বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে, অথবা লিঙ্কডইনে ফ্রি কিছু কোর্স করা যায়, সেখান থেকেও আপনারা করে নিতে পারেন। আমাদের এই চ্যানেল থেকেও কিছু কোর্স আছে, সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। প্লাস এই জন্য আমাদের কিছু বেসিক কিছু রিসার্চ আমরা করে থাকি, সেখানেও যদি কেউ ইন্টারেস্টেড হন সেই রিসার্চেও আপনারা যদি ইন্টারেস্টেড হন সেই রিসার্চের পার্ট হতে পারেন আপনারা। আর যেটা খুব ইম্পর্টেন্টলি বললেন যে যদি ডেভেলপমেন্ট সেক্টরে এন্ট্রি হওয়ার যে প্রসেসটা, যে ইন্টার্নশিপ, এরপরে হলো ভলেন্টিয়ার, তারপরে এনোমিনেটর, এভাবে শুধু হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট নাই 3টা সেক্টরে, সেখানে ডেভেলপমেন্টের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট সম্পর্কেও তারা জানতে পারবেন যে কিভাবে হতে পারে। তো একটা খুব সুন্দর একটা ওয়ে কিন্তু বলে দিলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি রুবানা আপাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার হলো বিজি সময় থেকে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য, স্পেশালি আমাদের যারা স্টুডেন্ট আছে এবং আরো যারা শুনছেন, বিশেষ করে আমাদের পেজ বা ইউটিউব থেকে যারা লাইভে যারা শুনছেন, অনেকেই হয়তো পরবর্তীতে কোনো প্রশ্ন থাকতে পারে আপনার উদ্দেশ্যে, সেগুলো আপনার কাছে আমরা পাঠিয়ে দিব। আপাতত এই পর্যন্তই। রুবানা আপা, অনেক ধন্যবাদ আবারও, এবং থ্যাংক ইউ।
ধন্যবাদ joining us. কেউ হচ্ছে আসলে আমি খুব হ্যাপি যে এইচএনওর মতো একটা অর্গানাইজেশন আছে। আমাদের সময় আসলে এভাবে অর্গানাইজেশন বা এগুলো ছিল না, আমরা অনেক বেশি ডিপ্রাইভ বা অনেক বেশি ল্যাগিং বিহাইন্ড ছিলাম। বাট এখনকার স্টুডেন্টরা অনেক বেশি লাকি এবং অনেক বেশি ব্লেস যে আমাদের দেশে অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা হেলথ, নিউট্রিশন এবং মানে বিশেষ করে স্টুডেন্টদের ক্যারিয়ার পাথগুলা নিয়ে চিন্তা করছে এবং বিভিন্ন রকমের কোর্স, বিভিন্ন রকমের ওয়েবিনিয়ার এগুলা পরিচালনা করছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিপ দ্য গুড ওয়ার্ক অ্যান্ড প্রে ফর মি। আর সবাইকে অনেক ধন্যবাদ। যে কোনো কোশ্চেন থাকলে আমাকে আপনারা করতে পারেন এবং আমি যথাসাধ্য আমার ক্ষমতা এবং স্বল্প নলেজের মধ্যে থেকে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।